This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ টপ 9 টিভি9 বাংলা। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। রাজ্যে 8, দেশে মোট 28 বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে তল্লাশি চালিয়েছে ইডি। ভর্তিতে দেদার দুর্নীতির অভিযোগ, কোটি কোটি টাকার লেনদেন। দুর্নীতির গভীরতা কত দূর, উত্তর খুঁজেছিলাম আমরা। গোটা চক্রের পিছনে যে দালালদের দাপট প্রমাণ মিলল হাতে নাতে। অভিভাবক সেজে দুই দালালের সঙ্গে কথা বলেছিলেন টিভি9 বাংলার প্রতিনিধি শুভতোষ ভট্টাচার্য। দালালের দাবি, সরকারি বেসরকারি যে কোনো কলেজে ভর্তি হওয়া যাবে, লাগবে শুধু টাকা। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। দালাল চক্রের হাত ধরেই হয়ে যাওয়া যায় ডাক্তার, সবটাই টাকার খেলা। কারা চিকিৎসা করছে আমার আপনার? রাজ্যের 7টি মেডিকেল কলেজে ইডির তল্লাশি দেখে সেই আতঙ্ক জাঁকিয়ে বসছে। একদিকে যখন এজেন্সি তল্লাশি চালাচ্ছে, তখনই রাজ্যের মেডিকেল কলেজগুলিতে চলছে ভর্তি প্রক্রিয়া। দুর্নীতির জাল ঠিক কত দূর খোঁজ করলাম আমরা টিভি9 বাংলা, আর তাতেই উঠে এলো একের পর এক বিস্ফোরক তথ্য। আমি বলছি আপনাকে দুটো কলেজ, চিত্তরঞ্জন আর দ্বিতীয় হলো ডায়মন্ড হারবার, এই দু জায়গায় আপনি সিট পেতে পারেন। আপনাকে দুটোই কলেজের ওই পাঠিয়ে দেবো, ওয়েবসাইট পাঠিয়ে দেবো, আপনি দেখে নিন, ঠিক আছে? আর ওইটাতে আপনার কি খরচা সেটাও আপনাকে জানিয়েছি। আপনি এমনি 50 চাইছিল, 48 এর মধ্যে হয়ে যাবে কাজ। মেডিকেল কলেজগুলিতে কাউন্সেলিং শেষ পর্যায়ে, এখনো জাল পেতে চলেছে দালালরা। সরকারি বেসরকারি কলেজে ভর্তি করে দেওয়ার টোপ, চলছে কোটি কোটি টাকার খেলা। দুর্নীতির গভীরতা এমন জায়গায় পৌঁছেছে যে বহু বেসরকারি কলেজে ম্যানেজমেন্ট এবং এনআরআই কোটায় যেসব সিট ফাঁকা আছে, তার মধ্যে অনেকগুলোর পাশেই লেখা ইডব্লিউএস। ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন বা আর্থিকভাবে দুর্বল শ্রেণী। যাদের পারিবারিক আয় বছরে 8 লাখের কম, তারা ইডব্লিউএস এর আওতায় পড়ে। এসসি এসটি ওবিসির মতোই ইডব্লিউএসও একটি ক্যাটেগরি। নিট কোয়ালিফাই করার পর ম্যানেজমেন্ট কোটায় খরচ 95 লক্ষ থেকে 1 কোটি 10 লাখ। এনআরআই কোটায় খরচ 1.5 থেকে 2 কোটি, অর্থাৎ প্রতি সেমেস্টারে 6 মাস অন্তর দিতে হয় 15 থেকে 20 লক্ষ টাকা। যাদের বার্ষিক আয় 8 লাখের কম, তারা এত টাকা দিচ্ছেন কি করে? ইকোনমিক্যালি উইকার সেকশন, ম্যানেজমেন্ট ও এনআরআই কোটায় ভর্তি হচ্ছেন কি করে? পিছনে কত বড় দুর্নীতি! দালালকে টাকা দাও আর ডাক্তার হয়ে যাও, সূত্রের খবর। কয়েকজন কমিশনের ভিত্তিতে আত্মীয় সাজিয়ে স্পন্সর বানিয়ে দেয়। এই আত্মীয়দের বাস্তবে কোনো অস্তিত্ব থাকে না। সরকার যাকে গরিব বলে সার্টিফিকেট দিচ্ছে, সেই নাকি কোটি টাকার সিট কিনছে। টিভি9 বাংলার মালদার প্রতিনিধি শুভতোষ ভট্টাচার্য অভিভাবক সেজে ফোনে কথা বলেছিলেন এক দালালের সঙ্গে। তার টাকা চাওয়ার বহর দেখে চোখ কপালে ওঠার জোগাড়, তাও আবার সরকারি মেডিকেল কলেজে। 40 লাখ টাকা দিতে হবে। ওটা কি আগে দিতে হবে, পে করে দিতে হবে? আগে না, আগে আপনার লাগবে হয়তো 10 থেকে 15 লাখ টাকা। আচ্ছা, এটাতে সব আপনার প্রসেস হবে। প্রসেস হওয়ার পরে যখন আপনার অ্যাডমিশন হয়ে যাবে, তারপরে আপনি বাকি 25 লাখ টাকা দেবেন। আচ্ছা, প্রথমে আমাকে 15 লাখ টাকা দিয়ে দিতে হবে। সেটা 15 লাখ টাকাও আপনি দুবারে দিতে পারেন। আচ্ছা, মানে যেমনি একটা স্টার্ট করলেন 5 লাখ টাকায়, ঠিক আছে? তারপরে সপ্তাহের মধ্যে 10 লাখ টাকা আরো দিন, আর 10 থেকে 12 দিন আপনার টোটাল কাজে লাগবে। যখন আপনার বাচ্চার ফিস জমা হয়ে যাবে, তারপরে বাকি 25 লাখ টাকা দেবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমে যে আমি যে টাকা দেবো আপনাকে, সেটা কি আপনার কোনো মানে আপনাকে পাঠাতে হবে না? আমার অ্যাকাউন্ট আছে স্যার। এক ফোনে 40 লাখ টাকা চাওয়া হচ্ছে, ভাবতে পারছেন? যারা ধরুন এই ম্যানেজমেন্ট কোটাতে ঢুকছে বা যারা এত টাকা খরচা করে ঢুকছে, তারাও তো টাকাটা তোলার চেষ্টা করবে। তো তাদের ডাক্তারদের মান এবং তাদের যে চিন্তা, মানে থিঙ্কিং প্রসেস, মানে পেশেন্টের টুয়ার্ডস পেশেন্ট, তারা সবসময় চাইবে যে পাস করার পর থেকে রিটার্নটা হোক। তাতে সাধারণ মানুষ এফেক্টেড হবে। ইনভেস্টিগেট করে ব্যাপারগুলোকে বের করা উচিত, এবং গভর্নমেন্টেরও উচিত, আর কি গভর্নমেন্টেরই উচিত ইনভেস্টিগেট করা। অভিযোগ, বহু ক্ষেত্রেই মেডিকেলে দালাল চক্রের সঙ্গে যুক্ত কলেজ কর্তৃপক্ষ। সতর্ক থাকবো অবশ্যই।
এরকম ঘটনা যদি ঘটে বা কোনো রকম প্রবলেম হয় আমরা অ্যালার্ট থাকবো, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবো। কিন্তু এখন আমার এখানে কোনো রকম সেটা আমরা অ্যালার্ট থাকবো, আমরা ঠিক আমরা অ্যালার্টও শিক্ষিত, আমরা এই ব্যাপারে কোনো এখন কিছু হয়নি। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষা, খাদ্য, পুরনিয়োগের মতোই স্বাস্থ্য নিয়োগেও বড় চক্র কাজ করছে। কোটি কোটি টাকা দিয়ে মেডিকেলে ভর্তি হয়ে যাচ্ছেন যে কেউ, বঞ্চিত হচ্ছেন যোগ্যরা। চিকিৎসকরা বলছেন যে যারা ভর্তি হচ্ছে এমবিবিএসে মূলত তাদের বেশিরভাগটাই ব্যবসা করতে নেমেছে এবং ব্যবসায় যেমন ইনভেস্ট করতে হয় তেমনভাবেই তারা নাকি ইনভেস্ট করছে। ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। তিলোত্তমার বিচার এখনো অধরা। উৎসবের সময় দ্রোহের কার্নিভালের পর দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যালের ঘোষণা। আজই 30তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হয়েছে। শিয়ালদা মঞ্চ থেকে দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যালের কথা ঘোষণা তিলোত্তমা মঞ্চে। সিবিআই তদন্তের অগ্রগতি এখনও অজানা। আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে মন্তব্য আন্দোলনকারীদের। ফের পথে নামার ডাক জুনিয়র ডাক্তারদের। 6 ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক। তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসা 2 মাস পরেও অভিজ্ঞদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না এবং আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই এর চার্জশিট তৈরিতে কেন ছাড়পত্র দেওয়া হচ্ছে না, স্বাস্থ্য মন্ত্রক তথা স্বাস্থ্যমন্ত্রী কেন ছাড়পত্র দিচ্ছেন না, এই প্রশ্নের জবাব চাইতে আগামী 6 তারিখ অর্থাৎ শুক্রবার দুপুর 3টায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে থেকে জমায়েত করে আমরা স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক দিচ্ছি। কামারহাটিতে গাড়ি পার্কিং করা নিয়ে উত্তেজনা। 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আফজাল খানের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ। বাসিন্দাদের হাতে মার খেলেন কাউন্সিলর। ঘটনায় উত্তপ্ত দাসুবাগান এলাকা। স্থানীয় বাসিন্দাদের ওপর চড়াও হয়েছিলেন কাউন্সিলর। পাল্টা কাউন্সিলরকে বেদম মার বাসিন্দাদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সংঘর্ষের ছবি। সংঘর্ষকে কেন্দ্র করে তপ্ত গোটা এলাকা। গুপ্তিপাড়ায় আবাস নিয়ে ক্ষোভ। ভণ্ডুল হয়ে গেল গ্রাম সভার বৈঠক। হুগলির বলাগড় ব্লকের গুপ্তিপাড়া 1 গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা ডাকা হয়। আবাসের ঘরের তালিকা নিয়ে আলোচনা শুরু হতেই হই হট্টগোল। ভেস্তে যায় আলোচনা সভা। যারা ত্রিপল টাঙিয়ে থাকেন তাদের নাম না আসার অভিযোগ। নতুন করে সার্ভে করার দাবি গ্রামবাসীদের। যেগুলো ঘর পাওয়ার যোগ্য নয় সেইগুলি সব ঘরগুলো এসছে। এই সার্ভেগুলো নতুন করে হোক। আর এই প্রধান উপপ্রধান পুরো যতগুলো 16টা সদস্য মেম্বার আছে, এই মেম্বারগুলোকে নিয়ে কাউকে কোনো কিছু করেনি। প্রধান এবং উপপ্রধান দুজনেই ওরা মানে যা কিছু করার করেছে। কিছু লোক যাদের তালিকা থেকে নাম বাদ গেছে তারা আপত্তি তোলার পর একটাই সিদ্ধান্ত হলো লাস্টে যে আপাতত আমরা যে তালিকাতে বা যে তালিকাগুলো যারা সার্ভে করেছে, পরিষ্কার কথা, আমরা যারা সার্ভে করেছি আমরা তাতে সেই সার্ভের উপরে আমরা খুশি নই। কেননা যে লাখগুলো নাম পাওয়া গেছে আমার মনে হয় তার মধ্যে অনেক সংখ্যক লোক আছে যারা এখনো গৃহ পাওয়ার যোগ্য। ফের পুরুলিয়ায় আবাসের তালিকা থেকে যোগ্যদের নাম বাদ দেওয়ার অভিযোগ। গ্রাম সভা চলাকালীন ক্ষোভের মুখে পড়লেন বিডিও ও পঞ্চায়েত প্রধান সহ সদস্যরা। রঘুনাথপুরের নতুন প্রাথমিক যে বিদ্যালয় সেখানে গ্রাম সভার আয়োজন করা হয়। সভা শুরু হতেই ব্যাপক বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ, যাদের পাকা বাড়ি রয়েছে তালিকায় তাদের নাম এসেছে, অথচ কাঁচা বাড়ি মানে কাঁচা মাটির বাড়ি যাদের রয়েছে তাদের তালিকা থেকে নাম বাদ পড়েছে। পঞ্চায়েত প্রধান সহ সদস্যদের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ গ্রামবাসীদের। সংশোধিত তালিকা প্রকাশের দাবি গ্রামবাসীদের। দুবার সার্ভে করে গেছে, সব কিছু ফটো ব্যাংক তো সব নিয়ে গেছে, কিন্তু তার মধ্যে আমার নাম কাটিয়ে দিই। কী কারণে কাটলে আমাকে প্রমাণটা দেখাইতে হবে ভিডিওকে। ওই হাতে আছে তাহলে নেমওয়ারা প্রধান কিছু ঘোষ খাইছে, হওয়া জিনিসটা কাটিয়ে দিচ্ছে। বলুন এবার কী করতে হবে? পেয়েছে আমি নাম তো স্যার বলবো নাই, লেকিন আপনার উঙ্গারি হোক আমরা খুদ দেখা দেবো কার বিল্ডিং আছে, কার পাবার হক কি নাই। আমার যদি পাবার নাই আমার কাটি আমি খুশি আছি। হ্যাঁ, কিন্তু পাবার জিনিসটা কেন পাবে কেন আমাকে সেটা বলুন। আমাদের গ্রামেই কেউ মানে একটা ঘরে দুটা করে মানে ঢুকছে, দুটা তিনটা করে ঢুকছে। এই লিস্টে মানে দুটা তিনটা করে ঢুকছে। আর মানে যারা পাচ্ছে তারা পাইয়ে যাচ্ছে, যারা পাচ্ছে তারা পাইয়ে যাচ্ছে, আর যারা পাচ্ছে না তারা পাবে নাই। তাহলে দুর্নীতি না তো কি হচ্ছে আপনারাই বলুন। কারা করেছে? পঞ্চায়েতের লোক, যারা মেম্বার বড়ে, যারা প্রধান বড়ে। हाँ सर ठीक है, तो जरा पाने तारा पाक
তো বলছে আপনি দুর্নীতি করেছেন, ঘুষ খেয়েছেন। না স্যার, আমি দুর্নীতি করিনি। আমি তো স্যার সার্ভে যাইনি, আমি তো আমাদের সরকারি স্টাফরা সার্ভে গেছি, আমরা তো মেম্বার প্রধান যাইনি। কিন্তু আপনি কি চাইছেন কারা পাওয়া দরকার সবারই। যখন জেলা বলছি যে পঞ্চায়েত দুর্নীতি করেছে, বলছি পঞ্চায়েত দুর্নীতি মানে ধরুন আমরা মেম্বার প্রধান তো আমরা যাইনি সার্ভে স্যার, আমাদের সরকারি আধিকারিকরা গেছে, ব্লক থেকে এসছে একজন, আমাদের পঞ্চায়েত স্টাফরা দুজন গেছি, ওনারাই সার্ভে করেছে। আবাসে দুর্নীতির অভিযোগে দিকে দিকে বিক্ষোভ। সুপারভাইজারের বিরুদ্ধে আবাসে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। হাসনাবাদের মাখালগাছা পঞ্চায়েত এলাকার ঘটনা এটি। আবাসের টাকা তৎসব, তালিকা থেকে যোগ্য উপভোক্তাদের নাম বাদ। আবাসের তালিকায় নিজের আত্মীয়দের নাম তোলার অভিযোগ সুপারভাইজার গিয়াসউদ্দিন গাজীর বিরুদ্ধে। প্রতিবাদে ব্যানার পোস্টার নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। সব অভিযোগ অস্বীকার সুপারভাইজারের, পাল্টা বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ গিয়াসউদ্দিনের। আমাদের গ্রামের যে সুপারভাইজার, তার স্ত্রী একজন আশা কর্মী, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বাঁধুনি, ঘরের টাকা তুলে নিয়েছে। আবার বাংলা যোজনায় তার ঘরের তালিকায় তার নাম আসলো কেন, তার জন্য আমরা গ্রামবাসী বিক্ষোভ জানাচ্ছি। 100 দিনের কাজের টাকা সে খুব চুরি করেছে নিজের আত্মীয় স্বজনদের নামে। নিজের স্ত্রী আশাকর্মী, নিজের সুপারভাইজারের নাম গিয়াসউদ্দিন গাজী, তার স্ত্রী জিন্নাতুন্নেসা আশাকর্মী, তার ছেলে জিয়াউদ্দিন গাজী, তার বোন, ভাগ্নি, বোনাই, সম্বন্ধী, এদের নামে সে 100 দিনের টাকা প্রচুর পরিমাণে চুরি করেছে। এর জন্য আমরা আজ এখানে বিক্ষোভ দেখতে এসেছি। আর এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আসছে আমাদের কাছে। বাংলাদেশ যে গভীর খাদে তলিয়ে যাচ্ছে তার আরো এক নমুনা সামনে এলো। কিভাবে? এবার সনাতনী এবং ইসকন মতাদর্শ মেনে চলায় উপাচার্যকে নিশানা। কিভাবে নিশানা করা হলো, কি বলা হলো, সব ডিটেল জানবো। আমাদের রিপোর্টার সুমন কল্যাণ ভদ্র এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সুমন, দেখো, এক দফা দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে আজকে বিকেল থেকে এই প্রিমিয়ার ইউনিভার্সিটিতে। এখানে উপাচার্য রয়েছেন ডাক্তার অনুপম সেন। তার একটাই অপরাধ, তিনি হিন্দু এবং ইসকন মতাদর্শী। এই ইসকন মতাদর্শী হওয়ার কারণেই তাকে পদত্যাগ করতে হবে, এমনটাই অভিযোগ তুলেছেন সেখানকার ছাত্রছাত্রীদের একাংশ। তাদের স্পষ্ট দাবি একটাই, এবং সেই দাবি মানা না হলে তারা পঠন পাঠন বন্ধ করে দেবেন। পাশাপাশি ইউনিভার্সিটির যাবতীয় যে কাজকর্ম রয়েছে সে সমস্ত কিছু তারা বাধা দেবেন এবং বন্ধ করে দেবেন। ফলে একটা ব্যাপার কিন্তু স্পষ্ট, যেভাবে সনাতনী এবং হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছিল দীর্ঘদিন ধরে, আজকের এই যে ছবি, এটা কিন্তু আরো একবার প্রমাণ দিচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে অবস্থানটা কি। কারণ এই যে উপাচার্য ডাক্তার অনুপম সেন, তিনি একজন বিখ্যাত ব্যক্তি এবং শিক্ষানবিশ। তিনি উপাচার্য হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং একাধিকবার তার সেখানে উপাচার্য হিসেবে তিনি নিয়োগ হয়েছেন, বিশ্বে তার সুনাম রয়েছে। কিন্তু তার অপরাধ, তিনি হিন্দু এবং সনাতনী। এবং আরো বড় যেটা বক্তব্য তাদের, সেটা হচ্ছে তিনি ইসকনের মতাদর্শী। ফলে যেন তেন প্রকারণে তাকে কিন্তু পদত্যাগ করতে হবে, এটাই ছাত্রছাত্রীদের একাংশের দাবি। ফলে স্বাভাবিকভাবে তুমি যে খবর ব্রেক করলে সুমন, তাতে বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি কোথায়, কোন তলানিতে নেমেছে সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। নজর থাকবে। ধন্যবাদ।